আচ্ছা, নদী বলতে আমাদের কি মনে হয়? শুধুই বয়ে চলা জল, তাই তো? কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ারের চোখে একটা নদী তার চেয়ে অনেক বেশি কিছু। নদী যেন এক জীবন্ত সত্তা, যার নিজস্ব একটা মেজাজ আছে। ঠিক যেমন একজন ডাক্তার রোগীর নাড়ি টিপে তার স্বাস্থ্য বোঝেন, একজন ইঞ্জিনিয়ারকেও ঠিক সেভাবেই নদীর স্বাস্থ্য বুঝতে হয়। একটু ভেবে দেখুন তো, যে নদী শান্ত অবস্থায় আমাদের জল দিয়ে জীবন বাঁচায়, আমাদের চাষবাসে সাহায্য করে, সেই একই নদী আবার ভয়ঙ্কর বন্যায় সব কিছু তছনছ করে দিতে পারে। তাহলে কখন সে বন্ধু আর কখন শত্রু, এই রহস্যের সমাধান করাটাই কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে নদীর এই দ্বৈত চরিত্র বোঝা আর তার ভবিষ্যৎ আচরণ সম্পর্কে পূর্বাভাস দেওয়ার চাবিকাঠি কিন্তু একটাই: তার প্রবাহ বা স্ট্রিম ফ্লোকে সঠিকভাবে পরিমাপ করা। এই পরিমাপই আমাদের বলে দেয় নদীর আসল শক্তি কতটা। তাহলে চলুন শুরু করা যাক নদীর হেলথ চেকআপ। একজন ডাক্তার যেমন প্রথমে রোগীর ভাইটাল সাইন্স দেখেন, মানে ধরুন তার টেম্পারেচার আর পালস রেট, একজন হাইড্রোলজিস্টও ঠিক তেমনি নদীর দুটো প্রাথমিক ভাইটাল সাইন্স দিয়ে শুরু করেন। একটা হলো স্টেজ আর অন্যটা ভেলোসিটি। প্রথম ভাইটাল সাইনটা হলো স্টেজ। দেখুন, খুব সহজ কথায় এটা হলো একটা নির্দিষ্ট রেফারেন্স পয়েন্ট থেকে নদীর জলস্তর কতটা উঁচু বা নিচু। এটা অনেকটা রোগীর শরীরের তাপমাত্রা মাপার মতো। জলস্তর কতটা বেড়েছে বা কমেছে সেটা দেখেই কিন্তু নদীর স্বাস্থ্যের একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। এখন এই টেম্পারেচার মাপার জন্য যেমন নানা রকম থার্মোমিটার আছে, ঠিক তেমনি স্টেজ মাপার জন্য আমাদের কাছে বিভিন্ন ধরনের গেজ আছে। যেমন স্টাফ গেজ হলো সবচেয়ে সাধারণ একটা স্কেলের মতো, যেটা ম্যানুয়ালি রিডিং নিতে হয়। আবার অন্যদিকে ফ্লোট গেজ বা বাবল গেজের মতো অটোমেটিক যন্ত্রগুলো আছে, যেগুলো মানুষের সাহায্য ছাড়াই একটানা নদীর জলস্তরের ওপর নজর রাখতে পারে, যা দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের জন্য খুবই জরুরি। আচ্ছা, টেম্পারেচার তো মাপা হলো, এবার দেখতে হবে পালস রেট। নদীর ক্ষেত্রে এই পালস রেটটাই হলো ভেলোসিটি, মানে নদীর জল ঠিক কতটা দ্রুত গতিতে বইছে, এটা থেকেই নদীর শক্তি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। এই পালস মাপার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য যন্ত্র হল কারেন্ট মিটার। এর মধ্যে একটা প্রপেলারের মতো অংশ থাকে, যা জলের গতিতে ঘোরে এবং আমাদের একদম সঠিক রিডিং দেয়। আবার খুব সহজ একটা আনুমানিক হিসাবের জন্য একটা ভাসমান বস্তু ব্যবহার করেও গতি মাপা যায়, যাকে আমরা ফ্লোট মেথড বলি। চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক। নদীর স্বাস্থ্য মূল্যায়নের জন্য কোন দুটো প্রধান ভাইটাল সাইন্স আমাদের পরীক্ষা করতে হয়? ওকে, তো আমরা নদীর ভাইটালস পেয়ে গেছি, স্টেজ আর ভেলোসিটি। এখন এই ডেটা দিয়ে কি হবে? এবার আমরা এই দুটোকে একসাথে করে নদীর একটা সম্পূর্ণ হেলথ রিপোর্ট তৈরি করব। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যাকে বলা হয় ডিসচার্জ। এই হেলথ রিপোর্টের ফাইনাল রেজাল্টটাই হলো ডিসচার্জ, যাকে আমরা কিউ অক্ষর দিয়ে বোঝাই। এর মানে হলো প্রতি সেকেন্ডে নদীর একটা নির্দিষ্ট অংশ দিয়ে ঠিক কতটা পরিমাণ জল বয়ে যাচ্ছে। এটাই কিন্তু নদীর আসল শক্তি আর স্বাস্থ্যের সবচেয়ে বড় পরিমাপ। আর এই ডিসচার্জ বের করার সবচেয়ে জনপ্রিয় আর সহজ পদ্ধতিটার নাম হল এরিয়া ভেলোসিটি মেথড। এর মাত্র ৩টে সহজ ধাপ। ১. নদীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া এ মেপে নিন। ২. সেই অংশের জলের গড় গতিবেগ বা ভেলোসিটি ভি মেপে নিন। আর ৩. এই দুটোকে স্টেপ গুণ করে দিন, তাহলেই ডিসচার্জ কিউ বেরিয়ে আসবে। কি সোজা না? সূত্রটা তাহলে কি দাঁড়ালো? কিউ সমান এ গুণ ভি। আর এটা মনে রাখার একটা মজার ট্রিক আছে। যখনই ডিসচার্জ নিয়ে প্রশ্ন উঠবে, উত্তর হবে ক্ষেত্রফল গুণ গতিবেগ। মনে থাকবে তো? প্রশ্ন, ক্ষেত্রফল গুণ গতিবেগ। শুধু ফর্মুলা নয়, এবার একটা রিয়েল লাইফ সংখ্যা দেখা যাক। ২৫,০০০ ঘনমিটার প্রতি সেকেন্ড ভাবা যায়? ভারতের একটা বড় নদীতে বন্যার সময় প্রতি সেকেন্ডে প্রায় এই পরিমাণ জল বয়ে যেতে পারে। এই বিপুল শক্তিকেই তো ইঞ্জিনিয়ারদের সামলাতে হয়। অবশ্যই এরিয়া ভেলোসিটি মেথডটাই সবকিছু নয়। মানে সব রোগের চিকিৎসা তো আর একটা ওষুধে হয় না, তাই না? কিছু জটিল কেসের জন্য, যেমন খুব চওড়া নদী বা ভয়ঙ্কর বন্যার সময়, ইঞ্জিনিয়ারদের কাছে মুভিং বোর্ড মেথড বা আল্ট্রাসনিক মেথডের মতো আরও অনেক অ্যাডভান্সড ডায়াগনস্টিক টুলস থাকে। চলুন আরেকবার মনে করার চেষ্টা করি। একটা নদীর ডিসচার্জ গণনা করার মূল পদ্ধতিতে কোন দুটো পরিমাপকে আমাদের গুণ করতে হয়?
আচ্ছা, একটা কথা ভাবুন তো, প্রতিবার নদীর মাঝে গিয়ে এরিয়ার ভেলোসিটি মাপাটা কি একটু ঝামেলার আর সময়-সাপেক্ষ নয়? ঠিক তাই। আর এখানেই ইঞ্জিনিয়াররা একটা দারুণ স্মার্ট উপায় বের করেছেন। এটা অনেকটা ডাক্তারের তৈরি করা চার্টের মতো, যা একটা সহজ লক্ষণ দেখেই জটিল অবস্থা বলে দিতে পারে। ডাক্তারের কাছে গেলে তিনি কি প্রতিবার ব্লাড টেস্ট করেন? না তো, তিনি একবার টেস্ট করে একটা চার্ট বানিয়ে রাখেন আর তারপর শুধু পালস বা টেম্পারেচার দেখেই সেই চার্ট মিলিয়ে অবস্থাটা বুঝে নেন। হাইড্রোলজিস্টরাও ঠিক এই কাজটাই করেন নদীর জন্য। এই বিশেষ চার্টটাকেই আমরা বলি রেটিং কার্ভ বা স্টেজ ডিসচার্জ রিলেশন। অনেকবার ধরে স্টেজ আর ডিসচার্জ মেপে মেপে এই সম্পর্কটা একবার তৈরি করে ফেলতে পারলে ব্যাস কাজ অর্ধেক হয়ে গেল। এরপর থেকে শুধু নদীর জলস্তর বা স্টেজটা দেখেই আমরা বলে দিতে পারব তার ডিসচার্জ কত। এটা একটা দারুণ শর্টকাট। তাহলে এই যে আমরা একটা রেটিং কার্ভ বানাচ্ছি, এর আসল বা প্রধান সুবিধাটা কি? কিন্তু সবসময় কি এই চার্ট ঠিক কথা বলে? না। ঠিক যেমন মানুষের শরীরেও কিছু কমপ্লিকেশন থাকতে পারে, যার ফলে সাধারণ লক্ষণ দেখে রোগ নির্ণয় করা কঠিন হয়ে যায়, নদীর ক্ষেত্রেও তেমন কিছু জটিলতা দেখা দিতে পারে। ব্যাপারটা দুটো সিনারিও দিয়ে বোঝা যাক। যদি নদীর তলদেশ পাথুরে আর স্থিতিশীল হয়, তাকে আমরা বলি পার্মানেন্ট কন্ট্রোল। এখানেই স্টেজ আর ডিসচার্জের সম্পর্কটা সহজে বদলায় না, মানে ডাক্তারের চার্ট একদম নির্ভরযোগ্য। কিন্তু যদি নদীর তলদেশ বালুদাময় হয়, যেখানে পলি জমে বা ক্ষয় হয়ে নদীর আকারই বদলে যায়, তখন তাকে শিফটিং কন্ট্রোল বলে। এর ফলে একই জলস্তরেও জলের পরিমাণ বদলে যেতে পারে। তখন আমাদের ডাক্তারের চার্ট অর্থাৎ রেটিং কার্ভকে বারবার আপডেট করতে হয়। এরকম দুটো খুব কমন কমপ্লিকেশন হল, এক, ব্যাকওয়াটার ইফেক্ট। ধরুন নদীর ভাটিতে একটা বাঁধ আছে বা অন্য কোনো নদী থেকে বন্যার জল এসে মিশেছে। এর ফলে জলস্তর কৃত্রিমভাবে ফুলে উঠতে পারে। এক্ষেত্রে জলস্তর বেশি দেখালেও আসল প্রবাহ বা ডিসচার্জ কিন্তু কম। আর দুই, আনস্টেডি ফ্লো, যা মূলত হরপাবানের সময় হয়। এই দুই ক্ষেত্রেই আমাদের রেটিং কার্ভ কিন্তু ভুল রিডিং দিতে পারে। এত সব জটিল জিনিসপত্র, ফর্মুলা, কমপ্লিকেশনস, মনে প্রশ্ন আসতেই পারে, এগুলো শিখে আখিল হবেটা কি? এটা কি শুধু পরীক্ষার জন্য? না, একেবারেই না। এর উত্তরটা হলো, এই সমস্ত জ্ঞান একজন ইঞ্জিনিয়ারকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, ভারতের নদীগুলোর ডাক্তার হয়ে ওঠার জন্য প্রস্তুত করে। কারণ আজ একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী যে বেসিক কনসেপ্টগুলো শিখছে, এইগুলোই কিন্তু ভবিষ্যতের দরজা খুলে দেবে। এগুলোই তাকে এআই চালিত বন্যা পূর্বাভাস, স্যাটেলাইট মনিটরিং, দ্য স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করার ভিত্তি দেবে। এই জ্ঞান দিয়েই ভবিষ্যতের ইঞ্জিনিয়াররা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাবে, আমাদের সম্প্রদায়কে সুরক্ষিত রাখবে এবং ভারতের জন্য একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলবে। তাহলে শেষ প্রশ্নটা রইল ভাবার জন্য। একজন ভাবে নদীর ডাক্তার হিসেবে কিভাবে এই জ্ঞান ব্যবহার করে আমাদের দেশের জীবনরেখা অর্থাৎ আমাদের নদীগুলোকে সুস্থ ও সুরক্ষিত রাখা যায়?